আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের হম্বিতম্বি, লম্ফঝম্প রীতিমতো ভয়ঙ্কর আকার ধারণ করছে। তাদের পতনের পর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন তারা, এবং তাদের অনেকের চেহারা সুরতের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক কাজ করছিল। বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা এবং তাদের পরিবার নিয়মিত হতাশায় ভুগতেন এবং অনেকে টেলিফোন করে নানা রকম কান্নাকাটি করতেন। কিন্তু গত ২-৩ মাস হলো আমি ব্যক্তিগতভাবে যারা এই আওয়ামী লীগের নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন, যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তারা যেভাবে প্রতিদিন সকাল বিকাল টেলিফোন করে কান্নাকাটি করতেন, গত ২-৩ মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না। তারা টেলিফোনই করছেন না। এই গেল এক। ২ নম্বর হলো যে যারা জেলখানাতে ছিলেন, যাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান, যেমন ধরুন শাহজাহান খান সাহেব, হাসানুল হক ইনু সাহেব, তারপরে রাশেদ খান মেনন সাহেব, আমির হোসেন আমু, অলমোস্ট সবাই, ইনক্লুডিং আইনমন্ত্রী আনিসুল হক, মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন, এবং তাদের নর্মালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল, যেভাবে ইস্ত্রি করা, একেবারে ধুলাই করা বা লন্ড্রি থেকে এনে সেই যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়ে অনেক সুন্দর। আপনি যদি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সালমান এফ রহমান সাহেব, তারপর আনিসুল হক সাহেব, হাসানুল হক ইনু বা অন্যান্য যারা আছেন নিয়মিত যারা পাঞ্জামা পরতেন, শাহজাহান খান সাহেব সহ, তাদের দেখেন যে ওই যখন তারা ক্ষমতায় ছিলেন ওই সময়টাতে তাদের যে পোশাক আশাক ছিল, এখন তাদের পোশাক আরও পশ। মানে যেদিন তারা কোর্টে হাজির হবেন ওই দিন একেবারে নতুন পাঞ্জাবি, নতুন পাজামা, একেবারে ইস্ত্রি করা, ধবধবে পরিষ্কার। দ্বিতীয়ত তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে, কারোর মধ্যে হতাশা নেই এবং কোনো রকম ভয় ভীতি আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে না। বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ২-৪ জনকে ফাঁসিতে লটকানো হবে। কিন্তু এতে করে আওয়ামী লীগের কোনো বন্দী যারা আছেন তাদের মধ্যে কোনো রকম আতঙ্ক তো দূরের কথা, একটা মশা দেখলে যেভাবে ভয় পায় মানুষ, বিশেষ করে ডেঙ্গু বা অন্য যে কোনো জীবাণুবাহী ম্যালেরিয়া মশার কথা শুনলে, যারা একবার ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে, তারা মশা দেখলে খুব ভয় পায়। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তারা এমন নির্ভরভাবে আসা যাওয়া করছেন, তাদের মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্ক তো নেই, বরং যেভাবে জোক করছেন, ঠাট্টা করছেন, মস্কারা করছেন, কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে তারা চলাফেরা করছেন, অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে আওয়ামী লীগই ক্ষমতায় আছে। তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন। আপনি চিন্তা করুন যে সাবেক আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব একদিন আদালতে খুব রাগ হয়ে গেলেন। এরপরে তাকে কয়েকদিন যাকে বলা হয় হ্যান্ডকাপ পরানো হলো, কিন্তু তাতে তিনি দমলেন না। আবার এখন আমি সর্বশেষ তাকে দেখলাম যে তিনি লাঠি হাতে করে কোর্টে আসছেন, কিন্তু একজন অসুস্থ বৃদ্ধ মানুষ অসুস্থ হলে তার যতটুকু শারীরিক অসুস্থতা থাকে অতটুকু পর্যন্তই, এর বাইরে কোনো রকম আবেগ, উৎকণ্ঠা, ভয় ভীতি আমি তাদের মধ্যে দেখিনি। একইভাবে কামাল মজুমদার, মিরপুরের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, উনিও প্রথম দিকে খুব হতাশ হয়ে পড়েছিলেন, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করছেন, কিন্তু এই সর্বশেষ তাকে যেভাবে দেখলাম মনে হলো যে তিনি আবার সংসদ সদস্য হবেন, আবার মন্ত্রী হবেন, আবার ইলেকশন করবেন। এই জন্য তার মধ্যে এক ধরনের যাকে বলা হয় আত্মবিশ্বাস চলে এসেছে। দলের যে সকল তরুণ তুর্কি, তার মধ্যে একমাত্র জুনায়েদ আহমেদ পলক ছাড়া মোরালের সবাই খুব চিয়ার্স মোডে আছে। এখন পলক এটা অভিনয় করতে পারে বা পলক কৌশল করতে পারে বা বিনয় দেখাতে পারে, কিন্তু আপনি যদি সাইদুল হক সুমন ব্যারিস্টার তার কথা চিন্তা করেন,
হাজী সেলিম সাহেবের ছেলে যিনি সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন, সুলাইমান সেলিম, তার কথা চিন্তা করেন। আপনি দেখবেন আরেকজন ওই যে মুক্তি, কবিরুল হক তালুকদার মুক্তি, নড়াইলের যে এমপি, এদের হাঁটা চলা, চালচলন, কথাবার্তার মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় নেই, শেখ হাসিনা বাংলাদেশে নেই এবং আওয়ামী লীগের একেবারে চিরশত্রু সেই জামাত, বিএনপি, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা সমন্বিতভাবে যে রাষ্ট্র চালাচ্ছে এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না, অথচ 2024 সনে তারা একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন। দীপুমনির সাম্প্রতিক সময় যে ডায়লগ ছেড়েছেন, হাসানুল হক ইনু যেভাবে মস্কারা করেছেন যে আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না, এটা রীতিমতো ঠাট্টা, যে আমাকে তো ফাঁসিতে ঝুলাবেন, তো খুব দ্রুত আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, কাজেই আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না, এই কথা বলে তিনি মূলত টিটকারি করেছেন। তো বোঝার চেষ্টা করুন যে তাদের আত্মবিশ্বাস কোন পর্যায়ে চলে গেছে। এবার আসুন তাদের যে সকল নেতাকর্মী দেশের বাইরে আছেন, অনলাইন প্ল্যাটফর্মে যারা কথা বলছেন, যেমন ফজলুল বারী আছেন, অস্ট্রেলিয়া থেকে কথা বলছেন, তারপরে সেই নিজু মজুমদার কথা বলছেন, তারপরে নবনীতা চৌধুরী, সুলতানা রহমান, এরপরে জনাব হাসনাত, সম্ভবত তিনি ডাক্তার বা অন্য কিছু, অস্ট্রেলিয়াতে থাকেন, সেখান থেকে তিনি কন্টেন্ট তৈরি করছেন তারা, এবং তাদের সঙ্গে যারা সাক্ষাৎকার দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী, আমি কারোর নাম মেনশন করব না, কিন্তু 1 বছর আগে যারা পালিয়েছিলেন তাদের কণ্ঠে যথেষ্ট ভয় ছিল, ভীতি ছিল, আতঙ্ক ছিল, চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল রীতিমতো। আমরা বরিশালের ভাষায় যেটিকে বলি ভ্যাসকাইয়া, মানে চেহারা ভ্যাসকাইয়া গিয়েছিল, চামড়া নষ্ট হয়ে গিয়েছিল। এখন সেখানে মনে হলো যে আজকে ঘি মাখা হয়েছে, অথবা সবেমাত্র আপনার একজন মানুষ 19, 20, 21 বছর বয়সে, মানে টিনেজটা যখন শেষ হয়, 19 বছর বয়সে টিনেজ, 20 বছর বয়সে বা 21 বছর বয়সে নারী এবং পুরুষের মধ্যে একটা নবযৌবন দেখা দেয়, চামড়ার মধ্যে একটা উজ্জ্বলতা দেখা দেয়, এবং ওই সময়টাতে সবচেয়ে কুৎসিত পুরুষটি তিনিও বা নারীটি তিনিও সবচেয়ে সুন্দর থাকেন। তো সেই অবস্থাতে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীদেরকে খুব অমলিন বিমলিন দেখাচ্ছিল, বিধ্বস্ত দেখাচ্ছিল, দেশের বাইরে যারা চলে গেছেন তাদের সবার মধ্যে উজ্জ্বলতা চলে এসেছে। আমি সময় রেজাউল করিম সাহেবকে দেখলাম, তারপরে আমিনুল ইসলাম আমিন তাকে দেখলাম, SM কামাল হোসেনকে দেখলাম, বাহাউদ্দিন নাসিমকে দেখলাম, সবচেয়ে অবাক করার ব্যাপার হলো জাহাঙ্গীর কবির নানক সাহেবকে দেখলাম। অসাধারণ, মানে জাহাঙ্গীর কবির নানক সাহেব যে ভাষায় কথা বলছেন এবং তার মধ্যে যে আত্মবিশ্বাস চলে এসছে এবং যেভাবে তিনি আবার যুদ্ধ করার জন্য যে দৃঢ়তা দেখাচ্ছেন, বাংলাদেশে থেকে আওয়ামী লীগের সবচেয়ে যখন সুসময় ছিল এবং তিনি সবচেয়ে যখন সুন্দরতম অবস্থানে ছিলেন মন্ত্রী, তখনও তার চেহারা শুরুতে এমন লাবণ্য এবং তার কণ্ঠে এমন লালিত্য এবং এতটা আত্মবিশ্বাস আমি নানক ভাইকে কখনো দেখিনি। আমার তো মনে হয় যে কিছুদিন পরে যদি অলনে ছাড়েন, তুফাইল সাহেব হঠাৎ করে সুস্থ হয়ে ওঠেন এবং রাজপথে নেমে যান, আমি খুব আশ্চর্য হব না। এই রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, এদের মধ্যে কী জাদু আছে, এরা কি বান জানে, কি টোনা জানে, কি তাবিজ কবাজ এরা করে, যে হঠাৎ করে একেবারে কবর থেকে বের হয়ে যেভাবে তারা একেবারে নবযৌবন লাভ করে, অনেকটা ফিনিক্স পাখির মতো। এ কি অদ্ভুত একটা ঘটনা। এরপর যদি সবার শেষে আপনি পুতুল এবং জয়ের কর্মকাণ্ড দেখেন, তো পুতুল এভাবে কোনো কাজ করছে না, কিন্তু জয় যথেষ্ট ম্যাচিউরড আচরণ করছে। আর শেখ হাসিনা, মানে অবাক ব্যাপার হলেও তার মধ্যে আমি সবসময় একটা তরুণী সুলভ মনোভাব দেখেছি। ইভেন 2024-25 সনে, 24 সনে একার ক্ষমতা হারানোর আগেও তিনি যখন দুষ্টুমি করতেন, তিনি যখন কৌতুক করতেন বা তিনি যখন ফ্ল্যাটারিং করতেন, তখন মনে হতো যে তার বয়স 21-22 বছর। তার হাসি, তার কণ্ঠস্বর, মানে বুড়ো হলে মানুষ একটু কাঁপা কাঁপা ভাষায় কথা বলে, এলোমেলো হয়ে যায়, কণ্ঠটা কাঁপতে থাকে, হাসতে গেলে বিশ্রী লাগে, কিন্তু শেখ হাসিনার কোনো রকম চেহারাতে বিকৃতি ঘটেনি।
একদম শেষ দিন পর্যন্ত। তার হাত, তার পা এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো তার কণ্ঠ। মানে আশা ভোঁসলে এখন ১০০ বছর বয়সে যেভাবে জওয়ানে আঞ্জুমান হাসিনা দিলরুবা, বিখ্যাত গান, জওয়ানে জানেমান হাসিনা দিলরুবা, বা ইয়াই রে ইয়াই রে, মানে কি যে হৃদম আশা ভোঁসলের কণ্ঠে, কল্পনাই করা যায় না। তো ইয়াই রে এই যে গানটা, প্যার প্যার করতে করতে দিল দিয়ে দেয়া, দিল দিয়ে দিয়া, মানে অসাধারণ যে সকল মেলোডি গানগুলো ১০০ বছর বয়সে এখনও মঞ্চ কাঁপিয়ে আশা ভোঁসলে গাইতে পারেন। কিংবা মৃত্যুর একেবারে পূর্বক্ষণে যেভাবে লতা মঙ্গেশকর গান গাইতেন, একইভাবে শেখ হাসিনা যে তার রাজনৈতিক কথাবার্তাগুলো বলছেন, মনে হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, এর যে তাল লয় ছন্দ, মানে ওনার রাজনীতির তাল লয় ছন্দ একটাও এলোমেলো হচ্ছে না। কোথায় রাগ হতে হবে, কোথায় ভয় দেখাতে হবে, কোথায় থামতে হবে, কোথায় পয়েন্ট করতে হবে, এবং যেভাবে তিনি এখন কথাবার্তা বলছেন, আমার কাছে মনে হয় যে এখন উনি যেভাবে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলছেন, গবেষণা করে কথাবার্তা বলছেন, এর অর্ধেক পরিশ্রম যদি তিনি ২০০৯ থেকে ২০২৪ সন পর্যন্ত করতেন, তাহলে ভিন্ন ইতিহাস তৈরি হতো, সম্পূর্ণ ভিন্ন ইতিহাস তৈরি হতো। এখন তার রাগ নিয়ন্ত্রিত, তার কণ্ঠ নিয়ন্ত্রিত, এবং তিনি যা কিছু করছেন ধীরে সুস্থে পরিকল্পনা করে কাজ করছেন। তো এই যে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাতে তারা হঠাৎ করে বাঘের মতো গর্জন করছেন, সিংহর মতো হালুম করে ঝাঁপিয়ে পড়ছেন এবং এরকম একটা ভাব দেখাচ্ছেন। আর এটার ফলে কি হলো, আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা অনেকে মুখ ফুটে বলেই ফেলছেন যে আওয়ামী লীগ আসতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ আসলে আমাদের পিঠে চামড়া থাকবে না, শেখ হাসিনা যদি আসে তাহলে তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাবেন না, ইত্যাদি নানা রকম যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে, সেই ন্যারেটিভের পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে বলি। দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে বুলেট প্রুফ খালেদা জিয়ার জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য যাকে বলা হয় অনুমতি দিয়েছে এবং তাদের প্রাইভেট সিকিউরিটি বাহিনী মানে মেনটেন করার জন্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি খুব দ্রুত তাদেরকে দেওয়া হবে। এখন আপনার কি মনে হয় যে জামাতকে ভয় পেয়ে, এনসিপিকে ভয় পেয়ে, জাতীয় পার্টিকে ভয় পেয়ে তারেক রহমানের সিকিউরিটি বা বেগম জিয়ার সিকিউরিটির জন্য আয়োজন নেওয়া হচ্ছে? অবশ্যই নয়। তারা ভয় পাচ্ছে, বিএনপি ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, এবং সেই আওয়ামী লীগকে ১ বছর পরে তো ভয় পাওয়ার কথা না, গত ১ বছরে তাদের ভয় আরও কেটে যাওয়ার কথা এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা, এবং যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তারা আওয়ামী লীগের যে নাম, নিশানা, গন্ধ, এগুলো একেবারে তাদের ডিকশনারি থেকে মুছে দেওয়ার কথা, কিন্তু সেটা কেন উল্টো হয়ে যাচ্ছে? আর যখন প্রকৃতিতে এই ঘটনা ঘটে, তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে, আপনি যেটার ভয় করবেন ও আপনাকে ধরবেই। আপনি মানে যে বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবেন, মনের মধ্যে কুট করে যার কথা আপনার মনে হবে, ও আপনাকে একদিন না একদিন আপনাকে ভোগাবে, এবং এটাই নিয়তি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আওয়ামী লীগের পতন হবে এবং আজকে জামাতের যে অবস্থা, এবং জামাত যেভাবে আইসিটি মানে এই যে যা কিছু করছে, তো এই বিষয়টি শেখ হাসিনা টের পাননি, কিন্তু ২০১২-১৩ সনে আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা আছেন তারা কিন্তু টের পেয়েছিলেন, এবং মুনতাসির মামুন ৭১ টেলিভিশনে বলেছিলেন যে এটা অস্বাভাবিক কিছু নয়, এমন একদিন আসবে যখন আওয়ামী লীগের বিচার জামাত করবে, এবং আমরা যেভাবে এখন যুদ্ধাপরাধীদের বিচার করছি ঠিক একই প্রক্রিয়ায় আমাদেরও বিচার তারা করবে। এই অসম্ভব, বাংলাদেশে অসম্ভব বলে কিছু নেই। এটা হলো রাজনীতির দার্শনিকতা। তো এখনও বাংলাদেশে যারা রাজনীতির দার্শনিক আছেন তারা কিন্তু অনেক কিছু বলছেন যেগুলো হয়তো বিএনপি বা যারা এখন ক্ষমতাধর আছেন তারা করছেন না, কিন্তু প্রকৃতির নিয়মে এই জিনিসগুলি যা আমরা শুনছি তা একেবারেই সত্য নয়। এমনকি আপনি আমি যে স্বপ্ন দেখছি নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিংবা নির্বাচন এবং গণতন্ত্রের বিরুদ্ধ পক্ষ তারা যে স্বপ্ন দেখছেন তাও সত্যি নয়।
আমরা বিএনপি নিয়ে, জামাত নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে যে যার অবস্থান থেকে যে সকল চিন্তা ভাবনা করছি, অবাক করার বিষয় হলো যে এর একটির সঙ্গে বাস্তবতার মিল নেই। এর কারণ হলো রাজনীতি তার পথ হারিয়ে ফেলেছে, রাজনীতিবিদরা তার চরিত্র হারিয়ে ফেলেছে এবং রাজনীতির যে নাটাই, মানে যেটা দিয়ে ঘুড়ি উড়ানো হয়, সেই রাজনীতির নাটাইটি এখন রাজনীতিবিদদের হাতে নেই। এটাই হলো বাস্তবতা। এখানে দিনের চাইতে রাতগুলো বিভৎস এবং পর্দার আড়ালে যে সকল খেলাধুলা হচ্ছে, সেই সকল খেলাধুলা আমরা এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না। আপনি দেখবেন যে গত ১ মাস আগে আমাদের এই দেশে যা কিছু ঘটেছে রাজনীতিতে, তার একটিও কিন্তু এখন ঘটছে না। লক্ষ্য করবেন জনাব তারেক রহমান সাহেবের ভাষা পরিবর্তন হয়ে গেছে এবং তিনি কোনো রকম নড়াচড়া করছেন না। অন্যদিকে জনাব আমিরে জামাত, তিনি হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছেন। তার দলের যে সকল নেতা এবং কর্মী এতদিন যাবৎ খুব আত্মবিশ্বাসের সঙ্গে যে সকল স্বপ্নের কথা বলতেন, বড় বড় কথা বলতেন, সরকার গঠনের কথা বলতেন এবং বিএনপিকে যেভাবে ধমক দিতেন, সেই শব্দগুলো এখন একেবারেই নেই। আপনি যদি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের কণ্ঠস্বর শুনেন, তার কথা শুনেন, তার হাঁটা চলা দেখেন, তার চেহারা সুরত দেখেন, আজ থেকে ২ মাস আগে তার যে লালিত্য ছিল, চেহারার মধ্যে যে উজ্জ্বলতা ছিল, একেবারে সর্বশেষ বৈঠকে তিনি ছিলেন বিধ্বস্ত, চুল ছিল এলোমেলো এবং কণ্ঠে ছিল হতাশার সুর এবং অনেকগুলো শব্দ চয়নে তিনি যে সকল ভয়াবহ আলামতের ইঙ্গিত দিয়েছেন আগামী দিনে, তাতে নিশ্চিত করে বলা যায় যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা কিনা আপনি এবং আমি এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না, যে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা সম্ভব নয়। ইংরেজিতে একটি শব্দ আছে, ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব। কতগুলো বিষয় রয়েছে খুব ভালো করে কল্পনা করা যায়, কিন্তু এগুলো বর্ণনা করা যায় না, বর্ণনা করা ঠিকও হয় না। এখন ঠিক তেমনি ঘটনা ঘটছে একটার পর একটা। যারা ঘটাচ্ছে তারা নিজেরাও জানে না কেন তারা ঘটাচ্ছে। নিজেরা ঘটাচ্ছে নাকি কারো নির্দেশে, নাকি যাকে বলা হয় কোনো উদ্দেশ্য বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে। আর এর দ্বারা আমাদের পুরো দেশ এবং মাতৃকা, দেশের পুরো অর্থনীতি যে সমস্যার মধ্যে আমরা পড়তে যাচ্ছি, তা থেকে আগামী ১ দশক, একেবারে নিশ্চিত লিখে রাখেন, আগামী ১ দশক এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো যেটা বলছিলাম, জুলাই আগস্ট বিপ্লবের পর হঠাৎ করে আমরা একটি নতুন দক্ষিণপন্থী শক্তি, মূলত জামাতের নেতৃত্বে একটি দক্ষিণপন্থী শক্তি, আর স্পষ্ট করলে বলা যেতে পারে যে ইসলামপন্থী কতগুলো রাজনৈতিক দল তারা একেবারে সম্মুখ সারিতে চলে এলো। তারা কেউ জামাত, কেউ এক্স জামাত, কেউ সাবেক ছাত্রলীগ, কেউ সাবেক যুবলীগ, যারা জামাতেরই লোক কিন্তু ভোল পাল্টে, কেউ হয়তো যুবলীগের সঙ্গে ছিলেন, কেউ ছাত্রলীগ, কেউ হয়তো আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, আবার জামাত থেকে বের হয়ে কেউ বি টিম, সি টিম হিসেবে, শেখ হাসিনার জমানার ডিজিএফআইয়ের ক্রিয়ানক হিসেবে তারা মূলত একটা জামাত বিরোধী প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু মুখে তাদের দাড়ি ছিল। আর জামাতের মতো করে তারা একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল উইদাউট এনি ডিফল্ট or without any error done by the Jamaat in 1971. তো সেটা তারা সফল হতে পারেনি। শেখ হাসিনার জমানাতে কিছু রয়ের টাকা খেয়েছে, কিছু যাকে বলা হয় ডিজিএফআইয়ের টাকা খেয়েছে, আওয়ামী লীগের সঙ্গেও তাদের একটা দহরম মহরম সম্পর্ক ছিল। তো এই যে জামাতের বি টিম, সি টিম, ডি টিম, এই টিমগুলো বলতে গেলে গত 14 মাসে যার যার অবস্থান থেকে তারা একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং সর্বোচ্চ শক্তি নিয়োগ করে দেখা গেল তারা যে সকল সরকারি পদ পদবি গ্রহণ করেছে
আর যেভাবে সরকারি পদ পদবি বন্টন করেছে তাহতে করে তাদের বিগত দিনে তাদের যে লোকসান হয়েছে, কিংবা তারা যদি স্বাভাবিক অবস্থায় আগামী 100 বছর জীবিত থাকতো, সেই ক্ষেত্রে তাদের যে আয় রোজগার হতো তা তারা গত 14 মাসে অনেকেই, সবাই নন, অনেকেই সেটা লাভ করে ফেলেছেন, ছিনিয়ে নিয়েছেন। তো এই মানুষগুলোর যে সমস্যা, তারা হলো যে তারা দীর্ঘদিন ধরে গুপ্ত ছিল, তাদের আসলে মেরুদণ্ড কখনো গড়ে ওঠেনি, তাদের ভয় ছিল এবং লোভ ছিল, লালসা ছিল, কামনা ছিল, বাসনা ছিল, কিন্তু রাজনৈতিক পরিপক্কতা ছিল না। তো 18 কোটি মানুষের নেতৃত্ব, বিশাল রাষ্ট্রযন্ত্রের কর্মকাণ্ড এবং একই সঙ্গে আওয়ামী লীগের অভাব, শূন্যতা, এর ফলে কি হলো, যারা এই রাষ্ট্র চালিয়েছেন বা চালাচ্ছেন তাদের অনেকেই একটার পর একটা ভুল করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, কবিরা গুনাহ করেছেন। ফলে সব হিসাব রীতিমতো এলোমেলো হয়ে গেছে। দ্বিতীয়ত, এই যে বি টিম, সি টিম, ডি টিম, যারা মূলত এই মুহূর্তে সামনে চলে এসেছেন, আমি মূল জামাতের কথা বলছি না, জামাতের যে সকল এজেন্ট যারা আওয়ামী লীগের সঙ্গে, রয়ের সঙ্গে, ডিজিএফআইয়ের সঙ্গে গত 15টি বছর ধরে নেগোসিয়েশন করে তারা বেঁচে ছিলেন, মূলত আসলে তাদের নিজের অজান্তে ওদের সঙ্গে আসলে প্রেম হয়ে গেছে। রাজপথের যে সকল লোকজন আছে, যেমন জামাত আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে। জাতীয় পার্টিতে আসলে আওয়ামী লীগের দোসর, আমি এখানে বিএনপি কিংবা সরকার বিরোধী যে সকল দল, জামাত, এই দুটো দলের সঙ্গেই জামাতের যারা বি টিম, সি টিম, ডি টিম, এদের আসলে অ্যাডাপশন হয়নি। একেবারে সত্যি কথা বলতে আপনাকে বুঝাই, ডাকসুর যে ভিপি হয়েছে সাদিক কাইম বা তার পরিবার, জাস্ট উদাহরণ হিসেবে বলি, তো এদের সঙ্গে ছাত্রলীগ নেতা সাদ্দামের যে আন্তরিকতা, সম্পর্ক বা অ্যাডাপশন, এটা ইচ্ছা করলেই তারা এখন জামাতের আমিরের সঙ্গে, যদিও জামাতের আমিরের এজেন্ট হিসেবে তারা কাজ করেছেন, কিন্তু ওই সম্পর্কটা হবে না। 15 বছরের সম্পর্ক, ইটস নট সো ইজি। তো এভাবে কারো 15 বছর, কারো 10 বছর, কারো 5 বছর। তো আপনি চিন্তা করেন যে ঘরে অনেক সময় সুন্দরী বধূ থাকেন, তারপরে পিতামাতা থাকেন, কিন্তু যে কোনো কারণে একটা লোক দেখা গেল তিনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে, পরকীয়া প্রেমে যুক্ত হয়ে পড়লেন। এখন সে হয়তো তার স্ত্রীর সমপর্যায়ের নন, একেবারেই পথবধূ, কিন্তু দীর্ঘদিন একসত্রে চালচলন করার ফলে দেখা গেল যে ঘরে রত্ন রয়েছে, রত্নের পরিবর্তে তাদের সেই আবর্জনাকেই পছন্দ হবে। এটা হলো একটা বিকৃত মন মানসিকতা, ধীরে ধীরে কিভাবে একেবারে প্রাতিষ্ঠানিক লোক লাভ করে। আবার ধরুন পিতামাতা খুব কষ্ট করে মানুষ করেছেন, এরপরে ছেলে বড় কর্মকর্তা হয়েছে, বড় কর্তা হয়েছে, বিয়ে করেছে উঁচু বংশে, এখন তার আর বাবা মাকে ভালো লাগে না, কৃষক, তার কোটটাই পরা শ্বশুর, তারপর আধুনিকা শাশুড়ি তাকে ভালো লাগে। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো 15 বছর যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, সেটা গুপ্তচর হিসেবে থাকেন আর শত্রু হিসেবে থাকেন, চর হিসেবে থাকেন, আসলে সম্পর্কটা কিন্তু মনের অজান্তে আওয়ামী লীগের সঙ্গে তাদের হয়ে গেছে। তারা আওয়ামী লীগের পতনের পরে কয়েকদিন একটু উচ্ছ্বাস প্রকাশ করেছে, অনেকটা টারজান দ্য অ্যাপম্যানের মতো। যেমন টারজান আফ্রিকার জঙ্গলে বড় হয়েছে, বাঘের সঙ্গে, সিংহের সঙ্গে, জন্তু জানোয়ারের সঙ্গে, কিন্তু পরবর্তীতে যখন তাকে উদ্ধার করা হলো, এডগার রাইস বারোসের সেই বিখ্যাত উপন্যাস, তাকে উদ্ধার করে যখন শহরে আনা হলো, শহরের কোনো কিছু তার ভালো লাগলো না, এমনকি তার পিতামাতাকেও তার ভালো লাগলো না, সে আবার সেই জঙ্গলে ফিরে গেল। তা আমাদের এই যে জনারণ্য, সেই জনারণ্যে যে বিরূপ পরিস্থিতি গত 15 বছরে ছিল, সেই বিরূপ পরিস্থিতির মধ্যেই অনেকগুলো মানুষ তাদের সুখ খুঁজে পেয়েছিল। এখন এই পরিবর্তিত অবস্থায় তারা হতাশ এবং তারাই এখন কিন্তু মূল ক্রিয়ানক। এ গেল এক। 2 নম্বর হলো যে বিএনপি এবং তারেক রহমান সাহেব। এখন আপনি দেখবেন আমাদের দেশের অনেক ধনীর দুলাল, টাকা আছে, পয়সা আছে, রাজনীতি করে, যারা বাংলাদেশের মন্ত্রী, এমপি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক,
কিন্তু তাদের ছেলেরা মেয়েরা কেউ জাপানে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ আমেরিকাতে, কেউ ইংল্যান্ডে। ওখানে গিয়ে কেউ বারে চাকরি করছে ওয়েটার হিসেবে, কেউ ড্রাইভ করছে মানে অ্যাজ এ ড্রাইভার, উবার চালাচ্ছে, ট্যাক্সি চালাচ্ছে, আরও ছোট প্লাম্বিংয়ের কাজ করছে, কিংবা অনেকে ম্যাথরের কাজও করছে। কিন্তু তারপরে তারা হ্যাপি। এর কারণ হলো ওয়েস্টার্ন সোসাইটির সঙ্গে তারা মিলে গেছে, মিশে গেছে। আপনি 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস বিদেশে থেকে আসেন, এমনকি সৌদি আরবের মরুভূমিতে থেকে আসেন, এরপরে শস্য শ্যামলা বসুমতী বাংলাদেশের অজপাড়া গিয়ে আপনার মা আছে, সুন্দরী স্ত্রী আছে এবং স্নেহধন্য পুত্রকন্যা আছে। এই 3-4 দিন ভালো লাগে, এরপর আর বাংলাদেশ ভালো লাগে না, তারপর আবার তারা সেই মরুভূমিতে চলে যায়। এভাবে আমাদের 1 কোটি প্রবাসী, তারা বাংলাদেশের প্রতি মায়া আছে, কিন্তু বিদেশের মায়া তারা কোনো অবস্থাতে ছাড়তে পারেন না। সেই দিক থেকে জনাব তারেক রহমান বাস্তবতা হলো 20টি বছর ধরে তিনি ইংল্যান্ডে আছেন, লন্ডন শহরে আছেন, এবং লন্ডন শহরের সবচেয়ে অভিজাত এলাকা কিংস্টন, এই এলাকার তিনি বাসিন্দা। তিনি এই 20টি বছর ধরে যেভাবে ওখানে একটা জীবন অভ্যস্ত হয়ে গেছে, তার পক্ষে হঠাৎ করে বাংলাদেশে আসা, তারপর আবার সেই গতানুগতিক রাজনীতির সাথে যুক্ত হওয়া, ঝুঁকি নেওয়া, এই বিষয়গুলো তাকে 10 বার সামনে টানছে, পিছনে টানছে, ডানে টানছে, বামে টানছে। তিনি যেভাবে শতভাগ নিশ্চিত হতে চাচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে, তার দলের বিজয় যেভাবে তিনি নিশ্চিত করতে চাচ্ছেন, রাজনীতিতে এটা 1%ও সম্ভাবনা হয় না কখনই। তাকে এখানে পরিপূর্ণভাবে ঝুঁকি নিতে হবে রিজভী সাহেবের মতো, তাকে ঝুঁকি নিতে হবে মির্জা ফখরুলের মতো। এই যে টোটাল পরিবেশ এবং পরিস্থিতি, এখানে রাজকুমার হিসেবে তার যে অভিষেক হয়েছিল 2001 থেকে 2006 পর্যন্ত, এটাই হবে না। তাকে তার মায়ের মতো 1981 সন থেকে 1990 সন পর্যন্ত যে দুঃসহ এবং দুর্বিষহ সময় এই দেশের মাটি এবং রাজপথে কাটাতে হয়েছে, এটা ছাড়া রাজনীতির সুফল একেবারে শতভাগ পাওয়া যাবে না। তিনি হয়তো সফল হতে পারেন বা হবেন, কিন্তু সেই ক্ষেত্রে মানে তার জন্য সেটা অলৌকিক, আর তার কাছ থেকে ভালো কিছু পাওয়াটাও আমাদের কাছে একটা অলৌকিক। ফলে দেখবেন যে বিপ্লব হওয়ার পরে তার যে ভাষা ছিল, তার যে কথা ছিল, সেগুলো পরিবর্তন হয়ে গেছে বারে বারে, ক্ষণে ক্ষণে, এবং ইদানিং তিনি একেবারে সংযত আচরণ করছেন সব দিক থেকে। তার যারা নেতাকর্মী অনেক স্বপ্ন দেখাচ্ছেন, আজ নেতা আসবেন, কাল নেতা আসবেন, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। আর এই সুযোগে, অর্থাৎ এই যে যারা মাঠে আছেন তাদের রসায়ন, দেশের বাইরে তারেক রহমান সাহেব আছেন তাদের রসায়ন, তার সঙ্গে সঙ্গে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বা টোকাই ইউটিউবার হিসেবে সামাজিক মাধ্যমে মন্দ কথা বলে এই বিশাল একটা মন্দ শ্রেণীর, যাদের একটা বিরাট অংশ গাঁজা খায়, যাদের একটা বিরাট অংশ চুরিচামারি করে, যাদের একটা বিরাট অংশ শুধু স্বপ্ন দেখে, যাদের একটা বিরাট অংশ কোনো কাজকর্ম করে না, খিস্তি খেউর করে, গালাগাল করে, এই সম্প্রদায়কে সিমেন্টেড করে কিছু যারা দেশের বাইরে থেকে ইউটিউব পরিচালনা করেন, তারা যে অশ্লীলতা, অশ্রাব্যতা, এর একটা যে সাম্রাজ্য গড়ে তুলেছেন, ডাইনেস্টি গড়ে তুলেছেন, তারা এখন সেই ডাইনেস্টির মাধ্যমে গত 14 বছর যে অর্থনৈতিক সুযোগ লাভ করেছেন, সেই অর্থনৈতিক সুযোগ এখন ইদানিং গত 2-3 মাস যাবৎ বন্ধ হয়ে গেছে। তাদের যে তাণ্ডব ছিল, এটা ধরো, ওটা করো, একে মারো, ওকে ঢুকাও, এই মামলা হবে, ওই মোকদ্দমা হবে। এক ইউটিউবারের কথা শুনলাম, তো এক ইউটিউবার তার ইউটিউবে সে একজনের বিরুদ্ধে একটা কন্টেন্ট তৈরি করবে, সে $10,000 চেয়েছে। আওয়ামী লীগের একজন মানে মানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, এখন মোটামুটি সে এই সরকারের সঙ্গে সামঞ্জস্য করে আছে। এখন দেখুন, তো তার যারা প্রতিপক্ষ বিএনপির যারা লোকজন, তারা সেই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগ করেছে, সে $10,000 চেয়েছে। আর শর্তটা হলো প্রথমে এই সে কন্টেন্ট তৈরি করবে, প্রচার করবে, এরপর সে মামলা করে দেবে, মামলার পর তাকে অ্যারেস্ট করিয়ে দেবে, এবং টোটাল তার একটা প্যাকেজ একেবারে জাস্ট মাই টিভির সে সাথীর মতো, অথবা মাই টিভির সাথীর যে ছেলে তহিদ আফ্রিদি, ঠিক এইরকম একটা যে কমপ্লিট প্যাকেজ। তো
প্রতিপক্ষ তারা বলে যে আচ্ছা ঠিক আছে, যারা অফার নিয়ে গেছে যে আমি $5,000 দেবো, সে বলে যে না, $5,000 হবে না, $10,000। $10,000 মানে প্রায় 12-13 লাখ টাকা। তো এইভাবে যে কাজকর্মগুলো চলছিল অনেকে, সেই কাজকর্মগুলো ইদানিং আর কাজ করছে না, অ্যাক্টিভ হচ্ছে না, মানুষের ইন্টারেস্ট হচ্ছে না। ফলে কি হলো, তারা যে একটা ব্যালেন্স রেখেছিল তাদের সাম্রাজ্যকে নিয়ে, সেই সাম্রাজ্যটাকে তারা এখন এলোমেলো করে দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। ফলে তারা নিজেরা ফ্রাস্ট্রেটেড, অনেকে একেবারে রীতিমতো কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গিয়েছে, অনেকে পাগল হয়ে গেছে, অনেকের চুল মানে পড়ে গেছে, অনেকে বৃদ্ধ হয়ে গেছে এই গত 2 মাসের চাপে। ফলে কি হলো, পর্দার আড়ালের যে খেলাধুলাগুলো, সেই খেলাধুলাগুলোতে এখন যেভাবে পাকিস্তানে গিয়ে এসেছে, এমনকি আফগানিস্তানে গিয়ে এসেছে, ভারত তো আগেই ছিল, চীন ছিল, আমেরিকা ছিল, এবং এইগুলোর সঙ্গে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের রাষ্ট্রযন্ত্রের সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে যেভাবে জড়িয়ে ফেলা হয়েছে, তাতে করে এই মাঠে যারা আছেন, তারা জামাতের বি টিম, সি টিম, ডি টিম তারা হন না কেন, অন্য কোনো গুপ্ত সংগঠন হন না কেন, কিংবা বিএনপি যে সকল নেতা এবং কর্মী বা নেত্রী সারা বাংলাদেশের মাঠ চড়িয়ে বেড়াচ্ছেন, কেউ হয়তো নির্বাচনের জন্যে, কেউ নমিনেশনের জন্যে, কেউ জনকল্যাণের জন্যে, কেউ অকল্যাণের জন্য, কেউ চাঁদাবাজির জন্যে, মানে এটা আর বাছবিচার করা হবে না আগামীতে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন চলে আসে। এখন একটা দ্বিতীয় বিপ্লবের কথা প্রায় সবাই বলছে, আর একটা অভ্যুত্থানের আতঙ্ক সবাই দেখাচ্ছে, এবং নানা রকম কীর্তি কাহিনী, গল্প গুজব মানে সারা বাংলাদেশে রীতিমতো সয়লাভ হয়ে যাচ্ছে। আর এই অবস্থার কারণে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমির জামাতের মতো মানুষ, তারেক রহমান সাহেবের মতো মানুষ, সালাউদ্দিন সাহেবের মতো মানুষ, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, স্পষ্টতই তাদের কণ্ঠে যে হতাশা আমরা দেখতে পাচ্ছি, এবং তারা যেভাবে স্টপ হয়ে গেছেন, এটা কি ঝড়ের বা সুনামির পূর্বাভাস? খুব দ্রুতই আমরা হয়তো সেটা বুঝতে পারব। বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে সেনাবাহিনীর প্রতি এক ধরনের ভীতিকর অবস্থা বা ভীতিকর মনোভাব কাজ করে। এর কারণ হলো, দুটো দলই সেনাবাহিনী দ্বারা বিভিন্ন সময় নানাভাবে বিপদে পড়েছে, বিপত্তির মধ্যে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। 1975-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগের উপর যে জুলুম এবং অত্যাচার নেমে এসেছিল, এবং যে যাকে বলা হয় মার্শাল লয়ের যে জাতাকল, এটা আওয়ামী লীগকে যেভাবে বিধ্বস্ত করেছিল, তার কারণে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ট্রমা কাজ করে 75 পরবর্তী সময় ইন জেনারেল নেতাকর্মীদের মধ্যে, যা শুধু মারাত্মকভাবে সেনাবাহিনী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সব জামানাতে। আর বঙ্গবন্ধু জামানাতে রক্ষী বাহিনীর যে অত্যাচার, এই অত্যাচারের কাহিনী এখনও যদি কোনো বনভূমিতে নিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই বনভূমির যে পশু পাখি তারা স্তব্ধ হয়ে যাবে। কোনো বৃক্ষের উপর যদি ছেড়ে দেওয়া হয়, ওই বৃক্ষের কান্না শুরু হয়ে যাবে, এবং সেখানে যত পাখপাখালি আছে সকলে গান বন্ধ করে আর্তচিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে যদি রক্ষী বাহিনীর অত্যাচারের কথা স্মরণ করেন। আপনারা বিএনপি জামানাতে 1/11-এর সময়টাতে, মানে ক্ষমতার যখন বিএনপি উচ্ছেদ হলো, সেই সময়টাতে যে অত্যাচার হয়েছে, তারেক রহমান সাহেবের উপর যে অত্যাচার, কোকোর উপর যে অত্যাচার, বিএনপির অনেক নেতাকর্মীর উপর যে অত্যাচার, সেটি নিয়ে কতগুলো মজার মজার কাহিনী বলবো। তার আগে এরশাদ জামানাতেও কিন্তু সেনাবাহিনীর দ্বারা আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা মারাত্মকভাবে যাকে বলা হয় অত্যাচারের শিকার হয়েছে। তো এই সকল কারণে বিএনপি এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী, বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, যাদের বয়স 50-এর উপরে, তাদের মধ্যে সেনাবাহিনীর সম্পর্কে একটি ভীতিকর অবস্থা রয়েছে। সেনাবাহিনীর নাম শুনলে, তাদের পোশাক দেখলে, তাদের গাড়ি দেখলে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। যাদেরকে সেনাবাহিনী টানিয়ে পিটিয়েছে, পিঠমোড়া করে বেঁধেছে, পা দুটো বেঁধে উপরে টানিয়ে বস্তার মধ্যে মুখ পরে
তারপর বেধড়ক পিটিয়েছে, যাদের হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, তাদের মধ্যে যে কি দুঃস্বপ্ন, কি ট্রমা, কি বেদনা আপনি কল্পনা করতে পারবেন না। এবং এই ধরনের মার খাওয়ার পর মানুষের নিউরোলজিক্যাল যে বায়োলজি রয়েছে, মস্তিষ্কের চিন্তা চেতনা, এগুলো এলোমেলো হয়ে যায়। অনেকের রিপ্রোডাক্টিভ পাওয়ার, সন্তান উৎপাদন করার ক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়। অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এবং মিলিটারির যে কেবলমাত্র মার সেটা নয়, তারা সাইকোলজিক্যালি, মানসিকভাবে যে টর্চার করতে পারে, সেই টর্চারের ফলে অনেকগুলো মানুষ তার স্বাভাবিক হাঁটাচলা পর্যন্ত নষ্ট হয়ে যায়। স্বয়ং হুসাইন মোহাম্মদ এরশাদ, আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। যখন তিনি যেতে চাইলেন না ইলেকশনে 2014-তে, যখন থেকে তুলে নেওয়া হলো, ওই সময়টা তিনি আমাকে বলেছিলেন যে ওরা কত ভালো, আমাকে ইচ্ছে করলো মারতে পারতে, কিন্তু আমাকে মারেনি। কিন্তু আমি তার কথাবার্তার মধ্যে দেখলাম যে আগের সেই হুসেন মোহাম্মদ এরশাদ নেই। 2014-র আগের যে হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন, 2014-র পরে তিনি আরও এলোমেলো হয়ে গেছেন। এবং ওই সময়টাতে তাকে তুলে নিয়ে যে মানসিক অত্যাচার করা হয়েছে, কেউ কেউ বলেন যে তার গালের উপর চড় বসিয়ে দেওয়া হয়েছে, সত্য মিথ্যা আমরা কিচ্ছু জানি না, কিন্তু তার মধ্যে স্বাভাবিকতা ছিল না। আপনি যদি বিচারপতি সিনহার বক্তব্য দেখেন, কথাবার্তা দেখেন, ব্যক্তিত্ব দেখেন, সিনহা যতদিন চিফ জাস্টিস ছিলেন ততদিন তার কথাবার্তা লক্ষ্য করেন, ধারাবাহিকতা, এবং এখন তিনি দেশের বাইরে আছেন, ঠিক এখনও তার একটা সাক্ষাৎকার নিয়ে দেখেন, আপনি সেই ধারাবাহিকতা দেখতে পাবেন না। তো এই যে সেনাবাহিনীর অত্যাচার, সেনাবাহিনীর মার, এটাকে কাউন্ট করে, স্মরণ করে বড় বড় রাজনৈতিক দল যারা আছে তারা সবসময় সেনা শাসন থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, সেনাবাহিনীর সঙ্গে কোনো রকম কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট এতে জড়ায় না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, সেটি হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মধ্যে একটা সেনাবাহিনীর ভীতি ছিল, এই জন্য তিনি প্রথম থেকেই যাকে বলা হয় পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে চেয়েছিলেন। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কারণে পুরো শেখ পরিবারের মধ্যে সেনাবাহিনী ভীতি ছিল। তারাও ফলে তার যে 15 বছরের শাসনামল শেখ হাসিনার, তারা সেনাবাহিনীকে বিলাসী করেছেন, চাকচিক্যময় করেছেন, এবং খুব কৌশলে তাদেরকে যাকে বলা হয় তাদের যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বটা থেকে সরিয়ে তাদেরকে অর্থবিষ্ট ক্ষমতা, লোভ, লালসা, কামনা, বাসনা এসবের দিকে ঠেলে দিয়েছেন। এবং এটা তারা যে পড়াশোনা করেছেন, আওয়ামী লীগের অনেক লোক আছেন যারা সুদীর্ঘ মেয়াদে পড়াশোনা করেছেন এবং অনেক অভিজ্ঞতা তাদের রয়েছে। এবং এই কাজটি যে তারা করেছেন, তারা সেই হিরোডোটাসের বই থেকে যে তথ্য, সেই তথ্য নিয়েই তারা এই কাজটি করেছেন। তথ্যটা হলো এরকম যে পারস্যের সর্বকালের সেরা রাজা, পৃথিবীর তাকে বলা হয় যে তার মতো এরকম মহামানব রাজা এবং ঋষি পৃথিবীতে আর কখনো আসেনি। তিনি হলেন সাইরাস দ্য গ্রেট। সাইরাস দ্য গ্রেট, অনেকে তাকে বাদশাহ জুলকারনাইন হিসেবে অভিহিত করেন। তো সেই সাইরাস সেই আজকের যে তুরস্কের একটি অঞ্চল দখল করলেন, মিডিয়া, রাজ্যের নাম ছিল লিডিয়া, আর তখন সাইরাসের রাজ্যের নাম ছিল মিডিয়া। যুদ্ধের এক পর্যায়ে লিডিয়ার যে সম্রাট ক্রেশাস, তিনি আত্মসমর্পণ করলেন এবং চুক্তি অনুযায়ী তিনি সাইরাসের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হলেন। তো তাকে নিয়ে পুরো লিডিয়ার বিস্তীর্ণ অঞ্চল তিনি তার যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করার জন্য সেনা অভিযান চালাচ্ছেন। কিন্তু একটি দুর্ধর্ষ জাতি, কোনো অবস্থাতেই তারা জয় স্বীকার করছে না, তারা গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তো সাইরাস খুব আশ্চর্য হয়ে গেলেন যে যেখানে পুরো রাজ্য, রাষ্ট্র, সাম্রাজ্য, লিডিয়া সাম্রাজ্য তখন মিডিয়ার চেয়ে অনেক বড় ছিল, সাইরাসের যে রাজ্য তার চাইতে তিনি যে রাজ্যটি জয় করলেন সেটা অনেক বড় ছিল। তো তিনি অবাক হয়ে বললেন যে পুরো আপনার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পুরোটা দখল করেছে এবং আপনি নিজে এই রাজ্যের সম্রাট হয়ে, ক্রেশাসকে তিনি বলছেন, আমার প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরও এই অপদার্থরা যুদ্ধ কেন করছে?
তো বলল যে ওদের ট্রেনিং এবং ওদের জাতিসত্তা এবং ওদের রক্তের মধ্যে যে মিলিটারি জিনিয়াসনেস আছে, এই কারণে যুদ্ধ দিয়ে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনি রাস্তায় রাস্তায় অঢেল খাবার রেখে দিন। যারা গেরিলা যুদ্ধ করছে এবং তারা এই তাদের খাদ্য সংকট রয়েছে, একটু পরে এসে তারা খাবার পেয়ে তারা ঘুমিয়ে পড়বে, অলস হয়ে যাবে। এভাবে আপনি রেশনিং দিতে থাকেন কৌশলে। রাস্তায় রাস্তায় খাবার ছড়িয়ে দিন, কয়েকদিন দেওয়া হলে এইভাবে। এরপরে দামি জামা কাপড়, রেশমি জামা কাপড় আপনি রাস্তায় ফেলে রাখুন। করা হলো। এভাবে গেল কয়েক মাস। তারপরে বললো যে আপনি রাস্তায় রাস্তায় স্যান্ডেল, জুতো এগুলো রাখেন। এর কারণ হলো তখন মিলিটারি জুতো পরতো না, খালি পায়ে যুদ্ধ করত। তাই করা হলো। এরপরে বললো যে আপনি রাস্তায় কিছু বাদ্যযন্ত্র রাখুন, যেন তারা সেই গান বাজনা করতে পারে। তাই করা হলো। এরপরে তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে হয়নি, এমনিতেই ওই এলাকা দখল হয়ে গেল। তা আমাদের সেনাবাহিনী আপনি দেখবেন 2014 সনের পরে, 18 সনের পরে, 24 সনের পরে গ্র্যাজুয়ালি প্রত্যেকটি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ সেই বিশাল কনসার্টের আয়োজন করেছিল। সেই গান বাংলার তাপস থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গা থেকে শিল্পী গায়কদেরকে এনে নাচ গানে মোটামুটি সকল ক্যান্টনমেন্টগুলোকে যাকে বলা হয় একটা বালাখানা বানিয়ে ফেলা হয়েছিল। তাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যে সকল বৃত্তবিলাস দেওয়া হয়েছে, ফলে এদের সিনার চাইতে কোমর ভারী হয়েছে, এদের কলিজার চাইতে গুর্দা মোটা হয়েছে, তাদের হাত পায়ের যে পেশি, এই পেশির চাইতে তাদের জিহ্বা, এটার পেশি বেশি শক্ত হয়েছে। তারা কথা বলায় পটুত্ব অর্জন করেছে, কিন্তু তাদেরকে যদি 100টা বুক ডাউন দিতে বলেন তারা পারবে না। পাহাড়ে উঠতে বলেন তাদের অনেকের হাঁটু ভেঙে যাবে। এই 15 বছর ধরে ধরে ওই যে সাইরাস দ্য গ্রেট অ্যান্ড ক্রেশাস দ্য গ্রেট, দুজনে খুব বিখ্যাত সম্রাট ছিলেন, তাদের এই থিওরিটি যেটি হেরোডোস্টাসের দ্য হিস্ট্রি অফ উল্লেখ আছে, এটা আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি তারা পড়েছিলেন, আমি শিওর, এবং তারা এই কাজটি করেছেন। তো ফলে কি হলো যে মিলিটারি আর সেই মিলিটারি থাকেনি, তারা বন্ধু হয়ে গেছে, ভাই হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে, কন্ট্রাক্টর হয়ে গেছে, চিত্রশিল্পী হয়ে গেছে, লেখক, কবি, সাহিত্যিক হয়ে গেছে। কিন্তু সেই মিলিটারি ইমেজ তাদের মধ্যে নাই। এটা হয়েছে শেখ হাসিনা যে কাজটি করেছেন ম্যাটিকুলাসলি উইথ মেন্সরিয়া, যে আমার পরিবারের বিরুদ্ধে যা কিছু করেছ তার মধুর প্রতিশোধ আমি নিলাম। এটা হতে পারে, নাও হতে পারে, আমি আমার ব্যাখ্যা বললাম, এবং এই কথাগুলো আমি এখন বলছি না তা নয়। আমি একই কথাটা জাতীয় টেলিভিশনে বলেছি, জাতীয় পত্রপত্রিকায় লিখেছি, আমার ইউটিউব চ্যানেলে বলেছি, একাধিকবার যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন বলেছি। যা হোক, এখন যেটা বলছিলাম এটা গেল আওয়ামী লীগের কথা। বঙ্গবন্ধুর মেনস্ট্রিয়াটা কেন ছিল? পাকিস্তান জমানাতে তিনি বেশিরভাগ সময়, বিশেষ করে আইয়ুব খানের আমলে, সেনাবাহিনী দ্বারা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। ইয়াহিয়া খানের জমানাতে তিনি যেভাবে আগরতলা মামলার আসামি রূপে, না এটা তো আইয়ুব খানের জমানাতেই, আগরতলা মামলার আসামি রূপে তিনি যেভাবে ক্যান্টনমেন্টে নির্যাতিত হয়েছেন, আবার একইভাবে 1971 সনে যেভাবে সামরিক বাহিনী দ্বারা তিনি গ্রেপ্তার হয়ে পাকিস্তানের কারাগারে ছিলেন। ফলে পাকিস্তান থেকে আসার পরে বঙ্গবন্ধুর যে ধারাবাহিকতা, তার যে রাজনীতির প্রাজ্ঞতা, তার সাহস এবং শক্তি, এটা কিন্তু অতটা অবশিষ্ট ছিল না যেটা 1969 পূর্ববর্তী বঙ্গবন্ধুর ছিল। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে তার যে শক্তিমত্তা, তার যে লিডারশিপ, এটার অলমোস্ট 50% মাইনাস করে দেওয়া হয়েছে। আপনি তার জেলে যাওয়ার আগের বক্তব্য দেখেন, তার ব্যক্তিত্ব দেখেন, হাঁটা চলা দেখেন, আর জেল থেকে বেরোনোর পর, অর্থাৎ 69-এর গণ অভ্যুত্থানের পর বঙ্গবন্ধুকে বোঝার চেষ্টা করেন। আজকের সালাউদ্দিন সাহেব, আজকের মির্জা ফখরুল যেভাবে শান্তির দূত হয়ে গেছেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধু 69 গণ অভ্যুত্থানের পর বিপ্লবীর চাইতে শান্তির দূত হয়ে গিয়েছিলেন, এবং এই কাজটি মিলিটারিরা তার অত্যাচারের মাধ্যমে করেছিল, এবং তিনি ক্ষমতা আরোহণ করেই ওটার কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক না কেন, তিনি একটা বিশ্বস্ত রক্ষী বাহিনী
পরিণত তৈরি করার চেষ্টা করেছিলেন। বিএনপির জন্য এই ইতিহাস আরও নির্মম। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন প্রায় প্রতি রাতেই তাকে সামরিক যে কু, এটার আতঙ্ক তাড়া করত এবং মৃত্যু ভয় তাকে কতটা তটস্থ রাখত, তার কিছু উদাহরণ তার ঘনিষ্ঠজন যারা ছিলেন, মীর শওকত আলী, কর্নেল অলি এখনো জীবিত আছেন, আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারেন। প্রতি মুহূর্তে সবাইকে তিনি সন্দেহ করতেন, সামরিক বেসামরিক সবাইকে তিনি সন্দেহ করতেন এবং সেই সন্দেহের মধ্যেই কিন্তু তাকে প্রাণ দিতে হয়েছে। এরপর জাস্টিস সাত্তারের আমল, সাত্তারের ক্ষমতাচ্যুতি, তো পুরো এরশাদের জামানাতে সামরিক বাহিনী ডিজিএফআই এর যে অত্যাচার বিএনপির উপর চলেছে, বিএনপির একটা জেনারেশন তছনছ হয়ে গেছে। এমনকি বিএনপির যে সকল সূর্য সন্তান ছাত্রদলের মধ্যে ছিল, তাদের একটা অংশ সেনাবাহিনী নিয়ে অত্যাচার করে, জুলুম করে তাদেরকে একেবারে ভীত সন্ত্রস্ত বানিয়ে মূল দলের রাজনীতি থেকে বিচ্ছুত করে ফেলেছে। আরেকটি গ্রুপকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে বেঈমান, মুনাফিক এবং চরিত্রহীন বানিয়ে ফেলেছিল এরশাদের জমানাতে। ফলে যে ছাত্রদলকে নিয়ে আমরা খুবই গর্ব করি, সেই ছাত্রদলের শীর্ষ পর্যায়ে দুটো গ্রুপ ছিল। একটা গ্রুপকে জেলে পুরে অত্যাচার করে শেষ করে দেওয়া হয়েছে, একটা গ্রুপকে মেরে ফেলা হয়েছে। সেই বাবলুকে মেরে ফেলা হয়েছে, নিরুকে জেলে নেওয়া হয়েছে, আবার জেল থেকে বের করা হয়েছে, অভিকে বের করা হয়েছে। এগুলো নিয়ে অনেক গল্প কাহিনী আছে। অন্যদিকে যারা বাইরে ছিলেন, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, তাদের সম্পর্কে নানা রকম কথাবার্তা আছে। এগুলো সবই মিলিটারির অত্যাচার। তারপর যখন 1/11 হলো, সেই 1/11-এর সময় তারেক জিয়ার প্রতি, খালেদা জিয়ার প্রতি, বেগম জিয়ার প্রতি, কোকোর প্রতি, টোটাল পরিবার, সাইদ ইস্কান্দার থেকে শুরু করে সবার প্রতি যে অত্যাচার হয়েছে, তার ফলে বিএনপি আওয়ামী লীগ মিলিটারিকে যতটা ভয় পায়, তার চেয়েও বিএনপি কিন্তু কার্যত ফলত বেশি ভয় পায়। এটা হলো বাস্তবতা। আর এই কারণে কি হচ্ছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবিদারি করে, তারপরে যে কোনোভাবে জেনারেল ওয়াকারের সাথে কোনো বিরোধিতা না করে একটা নির্বাচন অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যতটা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, কসরত দেখাচ্ছে, চেষ্টা তদবির করছে, এটা বিএনপির জীবনে কোনো দিন হয়নি। এতটা নেগোশিয়েবল এবং এতটা আত্মসমর্পণকারী, এতটা মাথা নোয়ানো বিএনপি জীবনে আমি কখনো দেখিনি। এর একমাত্র কারণ হলো এখন যে একটি অবস্থায় এসে পৌঁছে গেছে দেশ, না হয় এসপার না হয় ওসপার, এসপার না হয় ওসপার। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিকে থাকেন ভালো, ইলেকশন হলে ভালো, আর যদি না হয় এখানে জরুরি অবস্থা এবং মার্শাল ল ছাড়া আর কোনো উপায় নেই। তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই যে সামরিক ভীতি, আপনি দেখুন এখন আওয়ামী লীগের লোকজন যেভাবে ওয়াকারুজ্জামান সাহেবকে গালাগাল করছেন, ওটা এক ধরনের ভয় থেকে খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন, সামরিক বাহিনীকে বেঈমান বলছেন, মুনাফিক বলছেন। আবার বিএনপির যারা লোকজন, তারা সেনাবাহিনী সম্পর্কে কিছু বলছে না, কিন্তু পুলিশের 14 কেস উদ্ধার করে দিচ্ছে। আওয়ামী লীগের সিল যেখানে যেখানে আছে, গোপালগঞ্জ যেখানে যেখানে আছে, তছনছ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই যে অবস্থা, এটাকে আইনের ভাষায় বলা হয় ম্যানসরিয়া। সেই ম্যানসরিয়া ঘটছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, যাদের বয়স 40-এর নিচে, তাদের একটা বিরাট অংশ মিলিটারিকে ভয় পায় না, ভয় পাচ্ছে না। এটা অনভিজ্ঞতার কারণে। রাজনীতিতেও তাদের অভিজ্ঞতা নেই, আর তারা এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে কখনো পড়েনি। দ্বিতীয়ত, যে সমস্ত লোকজন সরকার চালাচ্ছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে ওনার উপদেষ্টা মণ্ডলী, বিশেষ সহকারী, তারা মিলিটারির যে এই যে স্যাঁচা দেওয়ার যে গুণাবলী, অত্যাচার করার গুণাবলী, পিটুনি দেওয়ার গুণাবলী, মায়ের দেওয়ার গুণাবলী, এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, কোনো ধারণা নেই। ফলে একটা গোকরা সাপকে কেঁচো মনে করে একটা শিশু যেভাবে নাড়াচাড়া করে, এখন তারা জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নিরাপত্তা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিমান বাহিনীর, নৌবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রীতিমতো খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে, এইভাবে তারা খেলছেন। তো খেলতে খেলতে কখন যে ঠিক কি ঘটে যায়
এবং তার প্রেক্ষিতে যারা এই সেনাবাহিনীর মার কখনো খাননি, মার দেখেনওনি এবং মারের কথা শুনেনওনি, তারা মানে আগামীতে কী ধরনের ভয়ঙ্কর পরিণতিতে পড়তে পারেন তার ছোট্ট দুটো উদাহরণ দিই। বাংলাদেশে খুব শীর্ষ একজন শিল্পপতি, বিএনপির সাবেক এমপি, তিনি ধরা পড়লেন ডিজিএফআইয়ের হাতে। ধরা পড়ার পরে একেবারে ওনার পাশে যে লোক ছিলেন, কেউ চ্যালেঞ্জ জানালে আমি সাক্ষী দিতে পারবো, তো তাকে প্রথমে এক দফা তাকে পিটানো হলো না, তাকে জাস্ট বসিয়ে রাখা হলো, তার সামনে একজনকে পিটানো হলো। ওটা দেখে তিনি রীতিমতো কাপড় চোপড় নষ্ট করে, একেবারে রীতিমতো কাপড় চোপড় নষ্ট বলতে যা হয় তাই করে দিলেন। যাই হোক, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাকে চেয়ারে বসানো হলো। সারা শরীর খালি, জাঙ্গিয়া পরা ছিল না প্যান্ট পরা ছিল আমি বলতে পারবো না, আমার এটা মনে নাই, জাস্ট একটা খালি। তো এমন সময় তাকে ইন্টারোগেশন করার জন্য একজন তরুণ অফিসার আসছেন। তো তিনি সেই তার ভাষা, আঞ্চলিক ভাষায় বলেন, বারে আর গলা থেকে গলাথনে চ্যাং পর্যন্ত হাড়া, আমার মায়ের না বাবা। 2 হাত জোর করে বললে, আমাকে মায়ের না বাবা, আমি মরে যাব, আমাকে মারলে আমি সাথে সাথে মরে যাব। তো এই হলো রিয়ালিটি, বাস্তবতা। যারা ওর মধ্যে গেছেন, পড়েছেন, এই দেখুন যারা আয়না ঘরে ছিলেন, একজনের জীবনও কিন্তু স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক, ইনক্লুডিং জেনারেল আজমি। আপনি দেখেন, তার মতো মেধাবী ব্রিলিয়ান্ট কর্মকর্তা, তাকে তিনি যখন গুম অবস্থায় ছিলেন, আমি তাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি শেখ হাসিনার জামানাতে, কিন্তু দেখেন বের হওয়ার পরে তার মতো লোকের কথাবার্তা কিন্তু ধারাবাহিকতা নেই। তো কাজেই এখন যারা খেলছেন, অনুরোধ করবো একটু সাবধানে খেলেন, যেন উল্টাপাল্টা গোল না। আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতি নিয়ে চিন্তা করেন, এবং আপনারা যারা কল্পনা করেন বা আশা করেন যে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি একটা নির্দিষ্ট গতিতে চলুক, এদেশের নেতৃত্বটি রাজনৈতিক নেতাদের হাতে থাকুক, রাজনীতির সুবাতাস প্রবাহিত হোক, এবং রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন এটা প্রতিষ্ঠিত হোক। যারা এই চিন্তাগুলো করছেন, দুঃখজনক হলেও সত্যি, তাদের জন্য খুব দ্রুত কোনো সুসংবাদ নেই। বাস্তবতা হলো যে আমাদের রাজনীতির অঙ্গনে এত মারাত্মক কতগুলো জটিলতা তৈরি হয়েছে, এবং এই জটিলতাগুলো তৈরি হয়েছে মূলত 2001 সন থেকে। 2001 সন থেকে কন্টিনিউয়াসলি এই যে জটিলতা, এটা বাড়তে বাড়তে এখন এটা কুটিল থেকে কুটিলতার হয়ে গেছে। কাউকে দায়ী করব না। মূল বিষয় হলো রাজনীতির মধ্যে কিছু বদমাইশ প্রকৃতির লোক, যারা রাজনীতির প্রথা ভেঙে ব্যক্তিগত সুবিধা অর্জন, নেতা তোষণ এবং ক্ষমতা থাকা বা ক্ষমতায় ধরে রাখার জন্যে তারা সংবিধান, আইন, নীতি, নৈতিকতা, আল্লাহ, রাসূল কোনো কিছুকেই তারা স্মরণ করেনি, পাত্তা দেয়নি। ফলে তারা নিজেরা শেষ হয়ে গেছেন, অনেকে কবরে চলে গেছেন, এবং কবরে যাওয়ার আগে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সম্পদ হারা হয়েছেন, স্বজন হারা হয়েছেন, এবং এই দুনিয়াতে যারা এই সকল মন্দ কাজ করেছেন, সমস্ত পরিবার তছনছ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো যে আমরা একজনও, যারা অতীতে এই সকল কুশীলব ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ এমপি ছিলেন, কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ সন্ত্রাসী ছিলেন, তারা যেভাবে শেষ হয়ে গেছেন, তাদের করুণ পরিণতি দেখার পরেও আজ পর্যন্ত আমরা সাবধান হইনি। বিএনপির যে সকল কুশীলব ছিল, আওয়ামী লীগের যে সকল কুশীলব ছিল, আর্মি, সেনাবাহিনী থেকে শুরু করে ব্যবসায়ী অঙ্গন, সাংবাদিক, বিপুল হারে 2001 থেকে যদি আপনি 2025 ধরেন, এই গত 25 বছরে প্রতিটি সেক্টরে অসংখ্য দানবের তৈরি হয়েছে। সেই দানবগুলো প্রথমে তাণ্ডব চালিয়েছে,
তারপরে পাকড়াও হয়েছে, এরপর মরেছে, পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে এবং অনেকে নির্বংশ হয়ে গেছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ওইরকম দানব হওয়ার জন্য এখন যেভাবে প্রতিযোগিতা চলছে এই 2025 সনে, তার 100 ভাগের 1 ভাগ প্রতিযোগিতা তো দূরের কথা, তৎপরতা তো দূরের কথা, নড়াচড়াও হচ্ছে না সুন্দর একটি রাজনীতি করার জন্য, মানুষ হওয়ার জন্য এবং মানবিক একটি সমাজ প্রতিষ্ঠা হওয়ার জন্য। আর সেটা যদি না হয়, তাহলে আমরা যদি কল্পনা করি রাতারাতি একজন হজরত উমর আসবেন, রাতারাতি আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, রাতারাতি স্পেনের যে উমাইয়া শাসন, মৌর মানে ডাইনেস্টি, মুর ডাইনেস্টি, সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাংলাদেশে আলাউদ্দিন হোসেন শাহের মতো একটি হোসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয়ে যাবে, মুঘলদের মতো সম্রাট আওরঙ্গজেব, সম্রাট বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন, ওনাদের মতো মানে কিংবদন্তির রাজা চলে আসবে। অসম্ভব বিষয়, কখনো হবে না। ফলে যেটা হবে সেটা যদি আপনার জানা থাকে, তাহলে মূলত আপনি প্রস্তুত থাকবেন। এবং আজকের যে ভিডিওটি করছি মূলত আমার এক বন্ধুর জন্য। আমার এক বন্ধু বেশ বড় ব্যবসায়ী, কিন্তু ভীতু প্রকৃতির মানুষ। তিনি দেশে থাকবেন না দেশের বাইরে থাকবেন, চলে যাবেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন না চালাবেন, এটা নিয়ে প্রায় প্রতিদিনই সিদ্ধান্তহীনতায় ভুগেন। এবং যখন কোনো কুল কিনারা করতে না পারেন তখন আমার কাছে জিজ্ঞাসা করেন। তো এই বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনীতি নিয়ে কি চলছে এবং তার কি করা উচিত, তার ব্যবসা বাণিজ্য কী হবে, এগুলি নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে আমার কাছে মনে হলো যে তার মতো একজন মানুষ যে কিনা অনেক ভালো পর্যায়ে আছে, কিন্তু রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তিনি জানেন না। তো এই কারণে মনে হচ্ছে যে আমি যতটুকু জানি এগুলো আপনাদেরকে জানানো, বোঝানো উচিত। প্রথমত হলো যে আমাদের যে রাজনীতির আকাশটি অতীতের যে কোনো সময়ের সাথে এখন মেঘাচ্ছন্ন। আমাদের দেশে যখন সেই বর্ষাকালে নয়, বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে ঝড় হয়, বৃষ্টি হয়, সেই বৃষ্টির আগে আকাশ যেভাবে অন্ধকার হয়ে থাকে এবং সেই বৃষ্টি নামার আগে বা কালবৈশাখী হওয়ার আগে পুরো বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায়। যখন প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় শুরু হবে তার আগে পুরো বাতাস বন্ধ হয়ে যায়। তারপরে কি দেখেন, ঘূর্ণিঝড়ের লক্ষণ হলো গরম বাতাস প্রবাহিত হয়। আর যদি সুন্দর বর্ষাকালে সুন্দর একটা বৃষ্টি হবে, যা দিয়ে আপনার ফসল উৎপাদিত হবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠাবেন। এক্ষেত্রে বৃষ্টির আগে সুন্দর একটা ঠান্ডা সুশীতল বাতাস প্রবাহিত হয়। একবার স্মরণ করে দেখুন, আপনারা যারা গ্রামে বড় হয়েছেন, বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসের শুরুতে যখন ফসল ছোট থাকে, ধানের ক্ষেত, পাটের ক্ষেত, চমৎকার একটা বৃষ্টির আগে কিভাবে সেখানে ঠান্ডা বাতাসে একটা বেহেশতি পরশ বুলিয়ে দেয় এবং সে বাতাসে যেভাবে পাটের পাতাগুলো দুলতে থাকে, ধানের গাছগুলো, ছোট ছোট বাচ্চা গাছ, সেগুলো দুলতে থাকে, ও দৃশ্য দেখলে হৃদয় ভরে যায়। কিন্তু যেদিন ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড়ের আগে গরম বাতাস প্রবাহিত হলো, এরপরে বড় বড় বজ্রপাত হচ্ছে, কালবৈশাখীর তাণ্ডবে গাছ গুছ ভেঙে বাড়ি ঘর তছনছ হয়ে যাচ্ছে, টিনের ঘর উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমরা 70-এর দশকে দেখছি। এবং বংশের মুরব্বীরা কেউ কোরআন শরীফ পড়ছে, কেউ সূরা ওয়াসিন পড়ছে, কেউ আল্লাহু আকবার বলে আজান দিচ্ছে, কেউ ঘরের খুঁটি ধরে আল্লাহ আল্লাহ করছে। এই দৃশ্য তো আমাদের নিজের চোখে দেখা। এই বাংলাদেশের রাজনীতিতে এখন কেবল সেই ঘূর্ণিঝড় নয়, অনেকটা টর্নেডো। আমাদের দেশে বেশ কয়েকটা মারাত্মক টর্নেডো হয়েছে। একবার মানিকগঞ্জের উপর দিয়ে টর্নেডো বয়ে গিয়েছিল, কোন সালে আমি বলতে পারবো না, পুরো কয়েকটা গ্রাম কিচ্ছু ছিল না, উড়িয়ে নিয়ে গেছিল। টিনের ঘর দুয়ার তো দূরের কথা, টিউবওয়েলটি পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছিল। আরেকবার উড়িষ্যারে, এরশাদের জমানাতে উড়িষ্যারে ঘূর্ণিঝড় হয়েছিল, টর্নেডো। এই বিভৎস দৃশ্য না দেখলে বোঝা যাবে না যে কি পরিমাণ সেখানে সেই উড়িষ্যারের সেই টর্নেডো বা ঘূর্ণিঝড় সবকিছু বিপর্যস্ত করেছিল। আর একটা হলো 1970 সনে
যে কারণে ধরেন এই বাংলাদেশের সেই ঘূর্ণিঝড় ভোলা, পটুয়াখালী, বরিশাল এই অঞ্চলের পুরো উপকূল অঞ্চল সন্দ্বীপ হাতিয়া রীতিমতো ভেসে গিয়েছিল। একই সঙ্গে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো একই সঙ্গে হয়েছিল। তো এর আগে প্রকৃতি জানান দেয়, যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন প্রকৃতি জানান দেয়। প্রকৃতির সরীসৃপ প্রাণীগুলো, যেগুলো সাপ বা অন্যান্য যেগুলো বুকে ভর করা প্রাণী, তাদের নড়াচড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের যে দুরবস্থা, এটাও যদি অনুধাবন করতে হয়, এই রাজনীতির যারা সরীসৃপ, রাজনীতিকে আশ্রয় করে বুকে ভর দিয়ে যারা চলেন এবং দিনের পর দিন সব কিছু বাদ দিয়ে বছর পর বছর যারা এই রাজনীতি করে যাচ্ছেন, আপনি তাদের মুখমণ্ডল, কথাবার্তা সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে রাজনীতির আকাশে কত বড় ভয়ালো কালো মেঘ একত্রিত হয়েছে। আমাদের দেশে বহুবার ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, স্বাধীনতা থেকে আজ অবধি। আপনি ধরুন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, খন্দকার মোশতাকের পতন, এরপরে ৭ই নভেম্বর, এরপর জিয়াউর রহমানের মৃত্যু, জাস্টিস সাত্তারের মানে ক্ষমতাচ্যুতি, এরশাদের পতন, ২০০৬ সালের ১/১১ এবং সর্বশেষ শেখ হাসিনার পতন। এগুলো সবই রাজনীতির কালবৈশাখীর আপনি পর্যায়ে ফেলতে পারেন। আর আমি যেটা বলছি, যেটা কালবৈশাখী না, কালবৈশাখীর সাথে বড় কিছু, একটা ঘূর্ণিঝড়, একটা টর্নেডো, একটা মরুঝড়, সাইমুম, ঠিক ওইরকম একটা পরিবেশ ঘটানোর জন্য আমাদের আকাশের মেঘগুলো, রাজনীতির আকাশের মেঘগুলো গুড় 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 করছে। ছোট্ট একটা উদাহরণ দেই। এখন দেখুন যে কিয়ামতের আলামত কি। কিয়ামতের আলামত হলো, কিয়ামতের সময় যখন এই পৃথিবী হবে, তখন পৃথিবীর কোনো মহাকর্ষণ এবং মধ্যাকর্ষণ শক্তি থাকবে না, কোনো কিছুর ওজন থাকবে না। হিমালয় পাহাড়ের যে ওজন আর একটা পিঁপড়ার ওজন সেম হবে, ফলে পিঁপড়া আর হিমালয় পাহাড় তুলোর মতো উড়তে থাকবে। এরকম একটি অবস্থা হবে কিয়ামতের পূর্ব লক্ষণ। আর কিয়ামত সংঘটিত হওয়ার পর হাসর নসর যখন হয়, তখন কেউ কাউকে চিনবে না, বাবা মা কাউকে চিনবে না, এগুলো তো আমরা জানি সবাই। এখন রাজনীতিতে দেখেন, এখানে কে ৮০ বছরের রাজনীতিবিদ আর কে ১৮ বছরের রাজনীতিবিদ, এটা কোনো ব্যাপারই নয়। প্রত্যেকটা রাজনীতিবিদ তার ওজন হারিয়েছে, উচ্চতা হারিয়েছে, আকার হারিয়েছে, আকৃতি হারিয়েছে, এবং সেই কিয়ামতের আগে যেভাবে ইসরাফিলের সিংগায় ফুঁক দেওয়ার পর সব বস্তুর মধ্যে যে ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, পৃথিবীর যে মধ্যাকর্ষণ মহাকর্ষণ শক্তি আছে, সেটা যেভাবে ফিনিশ হয়ে যাবে, রাজনীতির যে বন্ধন সম্পর্ক, এটা নষ্ট হয়ে গেছে। এখানে মায়া নেই, দয়া নেই, সম্মান নেই, মর্যাদা নেই। যে যেভাবে পারছেন প্রতিপক্ষকে গালাগালি করছেন, অসম্মান করছেন, মর্যাদা হানি ঘটাচ্ছেন এবং আক্রমণ করছেন। এবং এই আক্রমণের যে কাণ্ড কারখানাগুলো রাজনীতির আকাশে প্রতিহিংসা তৈরি করার জন্য জিঘাংসা জমা হয়ে আছে। যখন সুযোগ আসবে, এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করার জন্য যেভাবে নিজেদের যার যা কিছু আছে সেটাকে যেভাবে শানিত করছে, যেভাবে চিতার আগুন জ্বালানোর জন্য কাঠ প্রস্তুত করা হয়, সেটা চন্দন কাঠ, যেভাবে ঘি ঢালা হয়, যেভাবে কেরোসিন ঢালা হয়, ঠিক সেভাবে এই রাজনীতির সংঘাতটা তৈরি হয়ে গেছে এবং এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করার জন্য জলে স্থলে অন্তরিকে হাত পাকাচ্ছে। মানে আমি বাঁচি আর না বাঁচি, তোকে একটু দেখে দেব, তোকে আমি শেষ করে দেব, এরকম এদের সংখ্যা আর পক্ষগুলো আপনি একটু চোখ বুজে চিন্তা করেন তো। এর বাইরে প্রেম আছে, মহব্বত আছে, অনুভূতি আছে, সম্মান আছে, মর্যাদা আছে? কিচ্ছু নেই। এরপরে হলো যে অভাবে স্বভাব নষ্ট। মানুষের যখন অভাব থাকে তখন মানুষের ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দারিদ্রতা থেকে আমার কাছে পানাহা চাও। আর মানুষের যদি শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ দিয়ে থাকে, সেটা হলো মানুষের শরীর এবং স্বাস্থ্য। তো এই যে দারিদ্রতা থেকে পানাহ চাইতে বলা হয়েছে,
ঠিক সেই দারিদ্র্য ব্যক্তি পর্যায়ে নয়, অ্যাজ এ হোল পুরো নেশনকে মানে পাকড়াও করেছে। জাতীয় অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানা, আমদানি রপ্তানি, ব্যাংকিং, বিনিয়োগ, নতুন উদ্যোগ সব কিছু মুখ থুবড়ে শুধু পড়েনি, এমনভাবে জটিল পর্যায়ে পৌঁছে গেছে, ইচ্ছে করলেও কেউ আপনাকে সাহায্য করতে পারছে না। ধরুন আপনি একটা সমস্যায় পড়েছেন সেই ভ্যাট অফিসে, কেউ সিদ্ধান্ত দেওয়ার মতো নেই। ধরুন আপনার একটা সমস্যা হয়েছে কাস্টমসে, আপনি সেখানে গিয়ে সাহায্য পাচ্ছেন না। ধরুন আপনার একটা ছোট্ট কোর্ট থেকে, হাইকোর্ট থেকে একটা অর্ডার নিতে হবে, বেল ঠেল বাদ দেন, ব্যবসা বাণিজ্যের জন্য, যেটা আপনার 24 ঘন্টায় চেম্বার জজ আদালতে গিয়ে 24 ঘন্টায় এটা নিয়ে আপনি সবসময় এটা কাজ করেছেন। এখন গিয়ে দেখেন 24 মাস যাবৎ অনেক এরকম বিষয়বস্তু রয়েছে যেগুলো সিরিয়াল আনা যাচ্ছে না হাইকোর্টে, জাস্ট বিচারক শুনবেন 1 মিনিট আর একটা রায় দিবেন, টেকিট। এতে রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এরকম অনেক সিদ্ধান্ত এখানে পড়ে আছে। যেমন ধরুন একজন লোকের একটা ইন্ডাস্ট্রি আছে, 1000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি। তো কাস্টমসের একজন কমিশনার, ধরেন দুর্নীতিবাজ, সে কি করলো, তার ফাইলে একটা স্বাক্ষর দিয়ে তার বিরুদ্ধে 100 কোটি টাকার একটা ক্লেম সাবমিট করে, ভুয়া ক্লেম সাবমিট করে ফাইল চাপা দিয়ে রেখে গেল। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কেউ জানলো না। এরপরে হঠাৎ করে সে ফাইল সামনে চলে আসলো। পরবর্তীতে যিনি আসলেন তিনি সবই দেখলেন যে এটা অন্যায় হয়েছে, কিন্তু তার কিছু করার নাই, তাকে ছুটতে হবে অ্যাপিলেট মানে কর আপিলেট আদালতে। এখন গত 14 মাসে কর আপিলেট আদালতে যাওয়া হয়েছে, গিয়ে দেখেন সে ছাগল মতিউর থেকে শুরু করে আজ পর্যন্ত একজন কর্মকর্তা সেই 6 মাস এখানে কাজ করতে পারেন নাই, 3 মাস কাজ করতে পারেননি। আচ্ছা, তো সেই ফাইলটা আসলো, এসে কর আদালতে আসলো। কর আদালত দেখলেন যে সব ঠিক আছে, কিন্তু তিনি এটা গ্রহণ করতে পারবেন না। এর কারণ হলো যখন কোনো কমিশনার একটা সিদ্ধান্ত নেন 6 মাসের মধ্যে আপিল করতে হয়, কিন্তু ওই মালিক যেহেতু তাকে একটা সিন্ডিকেট করে তার ফাইলটা আটকে রাখা হয়েছিল, কাজেই তিনি জানতে পেরেছেন 6 বছর পরে। কাজেই অ্যাপিলেট ডিভিশন মানে কর আপিল আদালত অপারগ, তাকে এটার তামাদি, এটা তামাদি হয়ে গেছে, এই তামাদিটা কাটিয়ে আনার জন্য বা এই তামাদি মামলাটা শোনার জন্য অনুমতির জন্য তাকে হাইকোর্টে আসতে হবে। আপনি আসলেন হাইকোর্টে, হাইকোর্টে সে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর যে বিচারকের কোর্টে অ্যাপ্লাই করলেন সেই বিচারকের ডিম মারা হলো, সে ভয়ে পালিয়ে চলে গেল, 8 মাস পিছনে পড়ে গেল, আপনার সমস্ত ফাইল 2 বছরের মধ্যে সিরিয়াল আসতেছে। এইভাবে গিয়ে দেখেন হাইকোর্টে হাজার হাজার ঘটনা, হাজার হাজার ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে। জীবন জীবিকা, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং তছনছ হয়ে আছে। ব্যাংকিংয়ের ঘটনা বলি, ধরুন একজন কাস্টমস কর্মকর্তা দুর্নীতিবাজ, সে আপনার কাছ থেকে 1 লাখ টাকা ঘুষ চেয়েছে, আপনি ঘুষ দেননি। ঘুষ না দেওয়ার কারণে সে কী করলো, সে এরকম একটা গোপন রিপোর্ট সে লিখে দিল, লিখে দিয়ে আপনার ব্যাংকে লিখে দিল এর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও বলে সে চলে গেল। এখন সে নিয়ম অনুযায়ী আপনি যে ব্যবসা করবেন একটা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ফ্রিজ করতে বলা হয়েছে। সে দেখা গেল আপনার ওখানে তার 5টা অ্যাকাউন্ট আছে, 5টা অ্যাকাউন্ট সে ফ্রিজ করে বসে আছে। এরপরে ব্যাংকের কর্মকর্তাদের কাছে গেলেন, তারা সবাই বলল যে আপনি হাইকোর্ট থেকে এটা রায় নিয়ে আসেন, আমরা এটা খুলে দিচ্ছি, আপনার ব্যবসা বাণিজ্য শেষ। আপনি যখন 3 বছর 4 বছর 5 বছর পরে যখন এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন আপনার আর ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এইভাবে গত 14 মাসে যে সমস্যাগুলো অতীতে ছিল 2001 থেকে একেবারে 2025 পর্যন্ত, গত 14 মাসে এটা মাল্টিপল হয়েছে। মাল্টিপল হয়ে সব জায়গার ক্রোধ ক্ষোভগুলো আকাশে জমা হয়েছে। ফলে যে রিকশাওয়ালা রাগ হয়ে আছে, যে ঠেলাওয়ালা রাগ হয়ে আছে, যে গার্মেন্টস মালিক, শিল্প কলকারখানা মালিক, ইম্পোর্টার রাগ হয়ে আছে। কার উপর? সরকারি কর্মকর্তা, আমলা, রাজনীতিবিদ, চাঁদাবাজ, মাস্তান, সবার উপর। আর এই রাগ যখন সে চরিতার্থ করার সুযোগ পাবে, বিশ্বাস করেন সবচেয়ে বড় মুগুর দিয়ে আগে একটা বাড়ি দিবে, তার হলো কথা। এবং তার কিছু নমুনা আমরা দেখেছি যে মানুষের ক্রোধ কোন পর্যায়ে ছিল। পুলিশের সঙ্গে
যে আচরণ করেছে, যে পুলিশ হত্যাকাণ্ড করেছে, থানাগুলো পুরানো হয়েছে, এগুলো এখন অনেকে বলছেন ম্যাটিকুলাসলি এগুলো ডিজাইন করে করা হয়েছে পুলিশকে ভয় দেখানোর জন্য। ইটস ওকে। কিন্তু বাস্তবতা হলো পুলিশ কি নিরপরাধ ছিল? পুলিশের অন্ততপক্ষে ৫০০ থেকে ১,০০০ কর্মকর্তা সারা বাংলাদেশে, তারা কি ওসি প্রদীপের মতো ছিল না? যাদের উপর মানুষের ক্রোধ এমন ছিল যে তাদেরকে পাড়িয়ে মারার জন্য মানুষ দাঁড়িয়েছিল, এবং ওই কাজটা যদি নিজের হাতে করতে পারত সে শান্তি পেত। তো কাজে এই জিনিসগুলো তো ছিল, ঠিক একই অবস্থা এখন তৈরি হয়েছে। একবার একটু শুনে আসেন কারণ বাজারের কান্না যারা চাঁদা দিচ্ছে। শুনে আসেন কক্সেস বাজারের, পুরো কক্সেস বাজারের কান্না শুনে আসেন যারা চাঁদা দিচ্ছে। গিয়ে শুনে আসেন পাহাড়ে কি হচ্ছে, চট্টগ্রাম শহরে খাতুনগঞ্জে কি হচ্ছে। শুনে আসেন যে ইপিজেড, সাভার, গাজীপুর, যেগুলো শিল্পাঞ্চল, সেখানে কি কান্না হচ্ছে। একবার একটু শুনে আসেন ঢাকা জজ কোর্টে কি হচ্ছে, হাইকোর্টে কি হচ্ছে, সচিবালয়ে কি হচ্ছে। তারপরে আপনি খোঁজ নিয়ে দেখেন রাজনৈতিক দলের অফিসগুলোতে কি হচ্ছে। আপনি এটা কল্পনাই করতে পারবেন।